সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। মোহাম্মদ সাজিদ হাওলাদার ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে রাজপথে নেমেছিল শ্রমজীবী এই যুবক। ৫ আগস্ট বিজয়ের দিন রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হয় সে। সেই স্মৃতি তুলে ধরতে স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন তার বাবা মোহাম্মদ সুলতান হাওলাদার। আমরা একজন হতভাগ্য পিতার মুখেই শুনব ছেলে হত্যার করুণ কাহিনী। সুলতান হাওলাদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা সাজিদের উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মোহাম্মদ সাজিদ হাওলাদার ছিলেন সুলতান হাওলাদার ও চায়না বেগম দম্পতির 4 সন্তানের মধ্যে সবার ছোট। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি গ্রামের এই পরিবারটি প্রায় 25 বছর ধরেই ঢাকায় বসবাস করছেন। শ্রমে ঘামে বেশ ভালোই চলছিল তাদের সংসার। শৈশবে মাদ্রাসায় কিছুদূর লেখাপড়ার পর আর পড়ালেখা এগোয়নি সাজিদের। তারপর বাবার ভাতের হোটেলেই কাজে লেগে যান তিনি। মাঝে মাঝে বাড়তি আয়ের জন্য চালাতেন অটোরিকশাও। কিন্তু ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনকে বুকের ভেতরে ধারণ করে শুরু থেকেই রাজপথে নেমে পড়েন ২৩ বছরের এই যুবক। রাজধানীর সাইনবোর্ড এলাকায় প্রায় প্রতিদিনই ছাত্র জনতার সঙ্গে খুনি হাসিনা বাহিনীর বিরুদ্ধে লড়েছেন সে। তবে আন্দোলনের শেষ দিনগুলোতে তার শ্বশুরবাড়ি বাড্ডা এলাকায় চলে আসেন। সেখান থেকেই ছিলেন রাজপথে সক্রিয়। ৫ আগস্ট বিজয়ের দিনও বাড্ডায় অসংখ্য মানুষকে হত্যা করে হাসিনার পুলিশ। সেখানে রাত ৮টার দিকে পুলিশের গুলিতে শহীদ হন ২.৫ বছরের ফুটফুটে কন্যা সন্তানের জনক সাজিদ হাওলাদার। সাজিদকে হারিয়ে বাবা মা ভাই বোন এখন শোকাহত। কিন্তু স্ত্রী সীমা বেগম ছোট্ট শিশুটিকে নিয়ে যে অকুল পাথারে, সে কথা কি আর বলার অপেক্ষা রাখে? প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব সাজিদ শহীদ হওয়ার ঘটনা হতভাগ্যই বাবার মুখে। সুলতান হাওলাদার, জি, আপনার সাজিদ তো 4 সন্তানের মধ্যে ছোট, সবার ছোট, জি, আদরের সন্তান। জি। সাজিদ কিভাবে শহীদ হলো, কারা গুলি করলো, কারা মারলো, কোথায়, আপনি খবর পেলেন কিভাবে? ১ তারিখে আমি একটা বিচার ছিল দেশে, আমার শ্বশুরবাড়িতে, সেখানে যাই। মানে দেশ বলতে গ্রামের বাড়ি? গ্রামের বাড়িতে যাই। বরিশালে? না, আমার শ্বশুরবাড়ি কুমিল্লায়। কুমিল্লা? জি, কুমিল্লা দাঁতকান্দি থানায়। সেখানে বিচার সমাধান করে আমি আবার ৪ তারিখ আইসা করি। ৪ আগস্ট? হ্যাঁ, ৪ আগস্ট আসি। পরে আমি ছোট একটা দোকান চালাই, ভাতের হোটেল। সেইখানে পলা দোকানদারি করতো। তার দোকান বন্ধ থাকার কারণে সে আন্দোলনে গেছে। বিগত ৪-৫ দিন গেছে, তাতে তার কোনো সমস্যা হয় নাই। ৫ই আগস্ট সে আমার কাছে বলে আমি আসতে আসি বলে গেল, যে আন্দোলনে বেরিয়ে আরও পরে বেরিয়েব। মানে বাড্ডা এলাকায়? বাড্ডা আসছে, তার শ্বশুর বাড়ি এখানে, শ্বশুরে থাকে এখানে, আসছে বাড্ডায়। শ্বশুর এখানে আসার পরে সে বিকালবেলা আন্দোলনে নামছে। আবার দুপুরে খাওয়া বিকালে নামছে। বিকালে নামার পরে আনুমানিক ৮টার সময় হবে গুলি খাইছে আর কি, পরবর্তীতে আমি জানছি আর কি। পরে রাত্রে আর আমি মোবাইলের নেটওয়ার্ক নাই, আবার মোবাইলে চার্জও ছিল না। মানে রাত ৮টায়? হ্যাঁ, আমি খবর পাই না রাত্রে। পরে সকালবেলা আজানের আগে বৌদি আমার বাড়ি হাজির, ছেলের বউ, সাজিদের স্ত্রী। গেছে তো আমি বিশ্বাস করি না। তারপর সে ছবি দেখাইছে, এই তখন হয় কি, মানে বিশ্বাস করেন না? মানে আমার ছেলে যে শহীদ হয়েছে বিশ্বাস হয় না আমার। ও আচ্ছা। এই পরে ছবি দেখাইছে, ছবি দেখাইবার পরে আমার আর তারা নিল না। সেখানে কোথায় শহীদ হয়েছিল? কোথায়? বাড্ডা থানার সামনে। আচ্ছা। সেখান থেকে আমার বড় মেয়ের জামাই, ছোট মেয়ের জামাই, মেয়ের আসছে, আইসা লাশ গোসল টোসল করাইয়া জানাজা দিয়ে গাড়ি তুলিয়ে তারপর আবার দিয়ে গেছে। দেশে বাড়িতে নিয়ে মাটি দিছি। দেওয়ার পরে আমার ছেলের মনে বড় আশা ছিল, একটা নাতিন ছিল ছোট, সে কথা তখন বলতে পারে না। এখন তো সে কথা বলতে পারে, এখন সে তার বাবারে দেখতে যায়। আমি তো তার বাবারে দেখাইতে পারি না। মানে আপনার ছেলে শহীদ হয়েছে, এরপরে তো তার কেউ প্রত্যক্ষদর্শী কারোর কাছ থেকে শুনেছেন কিভাবে ঘটলো ঘটনাটি? প্রত্যক্ষদর্শী সে আন্দোলন নামছে, তবে রাস্তায় যে গোলাগুলি হয়েছে, এই গোলাগুলির সামনে মানে এয়ারপোর্ট যে গাড়িগুলো যাইতে লইছে না,
এই গাড়ির থেকে যে রাস্তা ফাঁকা করছে, যে গুলিগুলো করছে, সেই গুলিগুলো করছে তাই পুলিশের গুলি সম্পূর্ণ। পুলিশের গুলি পুলিশ মানে কোন জায়গায় পড়েছিল একটু বিস্তারিত আমাদেরকে বলুন। এটা কিভাবে? পড়ছে আপনি যেটা বাড্ডা শুনেছেন পরে পরে বাড্ডা থানার থেকে একটু সামনে আগুইয়া, হুম বাড্ডা থানার থেকে সামনে একটু অগ্রসর হইয়া মেইন রোডের মধ্যে, মেইন রোডে জায়গায় ডেট হয়ে মানে গেছে। ও কাদের সাথে ছিল? ও ছিল বিএনপির কিছু পোলাপানের সাথে বাড্ডা উত্তর বাড্ডা থেকে আসতে আছে কি, হুম সেখান থেকে মিছিল নিয়ে এদিকে আসতে আছে আদালতে। বিএনপির মিছিলে? বিএনপির মিছিলের সাথে জড়িত ছিল সে। আচ্ছা আচ্ছা, সে বিএনপি করতো? হ্যাঁ, সে বিএনপি করতো। আচ্ছা। আমিও ছোটবেলা থেকে বিএনপি করি। আমি এখন এই যে এত আন্দোলন গেছে, আমি যখন শেখ হাসিনা সরকার ক্ষমতা আসে তখন আমি বরিশাল, আমার দোকান ছিল বরিশাল শহরে স্টেডিয়াম মাঠ, সেইখান থেকে কিছু আওয়ামী লীগের লোকের সাথে গন্ডগোল করে আমি সেই দোকান ফালাই খাইছে বলি। আচ্ছা আচ্ছা, সেই দোকান আর আমি চালান নেই? চালাই নাই। ওইখানে দোকানের মাল সাবানা অ্যাডভান্স টাকা ছিল কিছু, কিছুই আনি নাই। আমি শুধু খালি হাত পাও নিয়ে আইসা বলছি তার সাথে মারামারি করার পরে। সাজিদ বাড্ডা থানা বিএনপির লোকজনের সাথে মিছিল নিয়ে আসছিল, হ্যাঁ। তা আসার পথে কোন জায়গায় আক্রমণ করলো? সাজিদের বন্ধু বান্ধব বা ওই সময় তার সাথে যারা ছিল তাদের সাথে আপনার কথা হয়েছে? তাদের সাথে কথা হয়েছে। তারা কি বলেছে? তারা বলছে যে মিছিলের থেকে সে ওদিকে আসতে আসে, আর এদিকে যে গাড়িগুলো যাইতেছে এই ফাঁকাগুলি পড়ছে, সেখানে জায়গায় ডেট আরও লাশ পড়ছে। তাদের মধ্যে সাজিদ হ্যাঁ, ছিল? কতজন মারা গিয়েছিল? সেখানে 2 জনের লাশ পাশাপাশি দেখা গেছে। আচ্ছা আচ্ছা, একবার পাশাপাশি 2 জন ভিডিও করছে, ভিডিও করে আমার দেখাইছে। মানে এটা যে সাজিদ, এটা চিনলো কে প্রথম? খবর বাড়িতে খবর দিল কে? তার প্রথম স্ত্রীকে? চিনছে সাজিদের শ্বশুরে। আচ্ছা, মানে সাজিদের শ্বশুর কিভাবে খবর পেল? ওই মোহনা চ্যানেলের সাংবাদিকে যে ভিডিও করছে, এই ভিডিও ওই পোলাফানে ভিডিও করছে, মোবাইলে ছাড়ছে না, ও মোবাইল দেখে সে চিনছে। তার বন্ধু বান্ধবী নিয়ে তার শ্বশুর দেখে, দেখেন তো এটা চিনেননি, তখন সে সাজিদকে চিৎকার হয়ে পড়ছে। এই তখন সে যাই না বিভিন্ন মেডিকেলে দৌড়েছে, কোথাও পায় না। লাস্ট টাইমে ঢাকা মেডিকেল যাইয়া লাশ পাওয়া গেছে। কতক্ষণ পরে? মানে এটা গুলি রাত করেছিল কটায়? 1টা বাজে। গুলি করেছিল কি সকালে? গুলি করছিল সন্ধ্যা 8টার দিকে, 7টা 8টার দিকে। রাত 8টার দিকে? 8টার দিকে। হুম হুম। তবে যেভাবে গুলি করছে জায়গায় ডেট আর কি। আপনি কি মরদেহ দেখেছেন, ডেড বডি দেখেছেন? হ্যাঁ, ডেড বডি দেখছি। কতগুলো গুলি লেগেছিল সাজিদের? কোথায় কোথায় গুলি লেগেছিল? এই কপালে লাগছিল একটা, হুম, এইখানে লাগছে একটা, আর হাঁটুর ভিতর যেটা লাগছে এটা হাঁটুর বাড়িটা ছুটে গেছে। এই কপালের গুলিটা? কপালের গুলিটা বাড়ে এইখান দিয়ে গেছে, মানে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সাজিদের মা? তার মা প্রতিবন্ধী, সে হাঁটতে পারে না। ছেলের মৃত্যুর খবর সইতে না পেরে খবর সহ্য করতে না পারে, প্রতিবন্ধী হয়ে গেছে। হ্যাঁ। মানে কথা বলতে পারে না? না, তার পাও প্যারালাইজ হয়ে গেছে, অগন্ধরিক। সে তার ভালোভাবে দেখতে পারে না। গাড়ি চুটটা দাফন করলেন বরিশালে? বরিশালে। মামলা করেছেন? আতঙ্কের লাগে মামলা করি না, ভয়তে। কিসের ভয়? ভয় যে ওই মামলা করলে পরবর্তীতে যদি আর কিছু হয়ে যায় গেলে আমরা তো ততদূর কিছু বুঝি না। আবার গরিব চিন্তা করে যে মামলা চালাইব কেডায়, এই আতঙ্কের ভিতর পড়া পরবর্তীতে কিছু লোকে মিললা তারপরে বৌরি নিয়ে মামলা করেছে। বউ মামলা করছে নিজে। তারপর আমার সাজিদের কি মানে বাচ্চা আছে? একটা বাচ্চা আছে, একটা মেয়ে। একটা মেয়ে আছে, সাজিদের স্ত্রী আছে? হ্যাঁ, এই স্ত্রী সে নিজে গেছে মামলা করতে, তখন আমার খবর। ওরা কোথায় থাকে এখন? ওরা ছিল আমার ওইখান থেকে আবার এইখানে আসে, মানে 15 দিন এইখানে, 15 দিন এখানে। নাতি ভালো বেশিরভাগ আমার এখানে থাকে গেলে, নাতি আমার ভক্ত বেশি। নাতি সারাদিন পর 3বার 4বার ফোন দিব আমারে ভিডিও কলে। মানে যে বাপেরে দেখে না, ওই দাদারে, আর আমার ছোট মেয়ের দাবাই রে বড় বাবাটাকে, তার বাবার তো দেখতে। ওকে সান্ত্বনা দেন কিভাবে? ওকে সান্ত্বনা দেয় যে আমি তোমার সব। আর ওই যে আমার মেয়ের জামাই, তার বাবাটাকে আমি বলছি তার এই বাবাটা কথা, সে বাবার ছেলেও পায়। হ্যাঁ, সেও নিজের মেয়ে সন্তানের মতো দেখে, আদর করে। করে। সাজিদের স্ত্রীকে মানে স্ত্রী সন্তান আপনাদের কাছে কি বোঝা হয়ে গেছে এখন? না, মানে নিজের সন্তানের মতো? নিজের সন্তানের মতোই আপনি লালন পালন? কারণ আমার বরে আমি আমার মেয়ে থাকতে তো পারতাম, আমার মেয়ে তো বিয়ে দিয়ে লাইছি। সাজিদই ছোট ছিল। আমি বউরে বলছি তোমার যখন যা লাগবে আমার কাছে আসবা। তবে আমার কাছেই বেশিরভাগ থাকে, হয়তো কোনো টাকা পয়সার দরকার লাগলে আমার কাছে বলে। আমি বাবার বাড়িতেও থাকে? বাবার বাড়িতে থাকে। সাজিদের স্মৃতি, ছোট সন্তানরা বাবা মায়ের অনেক আদরের থাকে। আপনার নিশ্চয়ই সাজিদ অনেক আদরের সন্তান ছিল? সবাই আদর ছিল, অনেক স্বপ্নও ছিল। আমার 3 মেয়ে ছেলের যা দিতাম, যদি দিতাম 10 টাকা, তার 1 লাখ দিতাম 20 টাকা, এমনি তারে আলগাই রাখছিলাম।
এত আদরের সন্তান এত মারা আদরের গেল, সন্তান কি করে মেনে নিয়েছেন? তাকে কি ভুলতে পেরেছেন? এখন তরিক তো তারা বলা যায় না। এখন তরিক খাইতে বলে বসলে গোস খাইলে ও গোসটার টাইম আমার মনে পড়ে, কারণ সে গরু গোস আর ডিম ভাজা ছাড়া ভাত খাইতো না। যে মাসে 30 দিন তারে গরু গোস খাওয়াইতাম, আধা কেজি গরু গোস আনলে 3 দিন 4 দিন জলদি খাওয়াইতাম তারে। আর নাহলে সে ছোট ভাত খাইতো। সন্তান। ছোট সবাই, সবার জন্যই প্রিয়। যেমন আমার ছেলে মেয়ে যারা ছিল তারে সবাই আদর করতো বেশি। এই যেমন আমার শ্বশুরবাড়িতে তারে ছাড়া কিছু বুঝতো না, তার মামা মামি সবাই তারে, এই যে তার মামা বিদেশ থাকে, তার মামা তারে নেওয়ার জন্যে চিন্তা ভাবনা করছিল, তারপর তো এই শহীদ হয়ে গেল। সাজিদ এমনি কি করতো, কাজ করতো কি? এমনি কাজ করতো, প্রথম আমার সাথে দোকানদারি করতো। আর প্রথম একবার অটো কিনে দিয়েছিলাম, পরে অটো সরে নেওয়ার পরে হে নিজে মাঝে মধ্যে অটো চালাইতো আর দোকানদারি করতো। দোকানদারি খারাপ থাকলে অটো চালাইতো। এই কেন্দ্রের দোকান তো ফুটপাতের দোকান বুঝে না, কোনো সময় চলতো ঠিক মতো, কোনো সময় চলতো না, এইভাবে। সাজিদকে তো ভোলা যায় না। সাজিদ কি মানে শহীদ হয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে? না, অক্ষন্তরিক তার কোনো আছে না যে একটা কাগজপত্রে লিখিতভাবে দেই যে সাজিদ শহীদ হয়েছে, এভাবে সরকার থেকে এমন কোনো কিছু আমরা এখন থেকে পাই নাই। কোনো সাহায্য সহযোগিতা? সাহায্য পাইছি, সাজিদের স্ত্রী সন্তান ওরা 30 লাখ দেওয়ার কথা ছিল, তবে 10 লাখ এই পর্যন্ত পাইছি, আর 20 লাখ এখন তো পাই না। 20 লাখ সঞ্চয়পত্র এখন তো পাই না। সে এগুলো সব সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র সাজিদের স্ত্রী বাচ্চার নামে। হ্যাঁ, সাজিদের স্ত্রী নিশ্চয়ই অল্প বয়স, অল্প বয়স। সে চাইলে নতুন জীবন শুরু করতে পারে, হ্যাঁ, কিন্তু স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে পড়ে আছে। তখন সেই ঠিক মানসিকতা তো তার আছে মনে হয়। আছে। এবং পরিবারের সদস্য হিসেবে আপনারাও তো তাদেরকে যথেষ্ট মানে সাপোর্ট দেন নাকি? হ্যাঁ, সাপোর্ট নেই। আচ্ছা আচ্ছা। মামলা করেছেন, মামলার কি অবস্থা? মামলার অবস্থা এখন তো মামলা আছে না, যে মামলা একটা আসামি কোনো হয়রান করার বা কিছু কোনো কিছুই নেই, হয় না। কাকে কাকে মামলার আসামি করেছেন আপনারা? যারা গুলি করছে তো পুলিশের। তাদেরকে চিনতে পেরেছেন? তাদেরকে আমি তো চিন্তাই না, তার বন্ধু বান্ধব যারা যারা চিনছে তার নাম পাচ্ছে, তা কথা করে যাওয়া হয়েছে। কাউকে কি গ্রেপ্তার করেছে? না, এখন তো কারোর গ্রেপ্তার করে না। মামলা কি মানে আপনারা কিভাবে মামলা চালাচ্ছেন একটু খুলে বলুন। মামলা এখন তো একবার করে ডাকছিল, পরে আর করে ডাকে নেই। মামলা না, পড়ে আছে মামলা? হ্যাঁ, পড়ে রয়েছে। পরে একবার বরিশাল গেল আমার দেশে বাড়িতে, মামলা তদন্ত মানে এই মামলার যে আইও হয়েই গেছে আমার বাড়িতে যাইয়া এলাকা ইনকোয়ারি করিয়া তারপর আসছে, বলছে আপনারে ডাকবো, আর ডাকে ঢোকে না আমাকে। মানে বিচার পাবেন? এখন তো সঠিক বলা যায় না, কেন এখন তো কোনো তাকে অগ্রসর দেখি না যে আগুইতে আছে মামলায়, তাহলে কেমনে বিচার হইব? একটা আসামি যদি ধরতো তাহলে তো বলতাম যে হ্যাঁ আসামি ধরছে, মামলা চলবো। সাজিদের কোন কথাগুলো, কোন স্মৃতিগুলো আপনাকে বাবা হিসেবে কাঁদায় সব সময়? তার উপর আমার আকর্ষণ ছিল এটাই যে তুমি এই এত পয়সা নষ্ট করো, পয়সা ঠিক মতো কামাই করে জমাই রাখতে পারো না, পয়সা নষ্ট করে লাও, এইটা আনো সেইটা আনো, অথচ বাড়িতে এখন থেকে আমি ঘর দিতে পারি নাই। কয় বাবা তুমি চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যে কাম কাজ করিয়া যেমনি হোক ব্যবস্থা করে এক বাড়িতে ঘর দিবই। তার মনে আশা ছিল যে আমার যেটুকু জায়গা ছিল এখান থেকে ইট দিয়ে ওয়াল করিয়া একটা ঘর দেওয়ার, সে তা দিয়ে যাইতে পারে নাই। ভাই বোন যারা? বোনের তো ছোট বোনে তার জন্য ইয়া ছিল বেশি, কিন্তু ছোট বোনের বাড়িতে যাইতো বারবার। ছোট বোন তার জন্য মানে সবসময় কাঁদে। ওর মা, সাজিদের ওর মা, মার কান্দা তো শেষ নেই, কারণ ছেলের তাকে যে সান্ত্বনা দেন কিভাবে? তাকে সাজিদের সান্ত্বনা মাকে? তাকে সান্ত্বনা সবাই দেয়। আমি বলতেন আমার ভাই বোন আত্মীয়স্বজন বউ যে গেছে হারে কানলো আর ফিরে আইব না। হ্যাঁ কত হইলেও আমারে ওষুধ এনে দিত, এইটা এনে দিত, হেডে এনে দিত। বাড়িতে গেলে মাছ ধরে খাওয়াইতো। এখন তো মাছ বাড়িতে গেলে ওই চিন্তাটা, আহারে পুষ্করিতে মাছ ধরতে আছে, সবার পোলাপানে মাছ ধরে, আমার তো ছেলের সন্তানে মাছ ধরবো কে? যে মাছ ধরা হয়তো নাই। আপনার কষ্ট হয় না এগুলো মনে পড়ে? কষ্ট তো হয়, কষ্ট হইলে তো আমি সবার দিই। আমি যদি সবার কাছে প্রকাশ করি তাহলে তারা চলবো কেমনে? আমি যদি আমার কষ্ট আবেগ করি, তারা সবাই আমার কাছে আবেগ করতে আপনার কান্না আসে সাজিদকে মনে করে? আমার কান্না, আমার খাইতে বেরি কান্না আসে। মানে খেতে পারেন না? আমি ওই গরু গোছ দিয়ে ভাত খাইতে পারি, আমার কান্না আসে যে আমার এখনো মেয়েরা যদি শ্বশুরবাড়ি থেকে আসে, আমি ভাত খাইতে বলি, তাকেও একটালা ভাত খাইলেও আমার ফ্লেটেতে খাইব। আর সাজিদ তো আমার ফ্লেটেই খাইতে বেশি। এই জন্য আমার মেয়েরা এখনো যে নাতিপুতি চাল্লা দিলে এখনো আমার ফ্লেটে ভাত একনালা খাইলে খাইব, খাইয়া আমার বেঁচে এলে। সাজিদকে খুব মিস করেন খেতে বসলেই? হ্যাঁ। সরকারের কাছে কি চাওয়া আপনাদের এই শহীদ পরিবারগুলোর? আমাদের কথা দিয়া পরবর্তীতে যে কোনো সরকার আসুক, কারণ বর্তমান
অতএব সরকার যদি একটা কাজ করে দেওয়া যায় যে পরবর্তীতে কোনো সরকার আসার পরে যাতে আমগো কোনো উপর কোনো হামলা মামলা দেখা যাইতেছে, সামনের দিক দিয়ে এক সরকার আইছে শহীদপুরে ছিন্ন করার জন্য এটা মামলা করে বই দিল। মানে সেরকম ভয় কি বা আশঙ্কা কি আপনারা করেন? এটা হইতে পারে, বলা যায় না। এরকম কোনো কিছু হয়েছে? না, এখন তো সামনে পড়ে নাই, পরবর্তীতে মনে করেন দেখা যাইতে জাগো অবস্থা করুন বেশি, যেমন আমার অবস্থা করুন বেশি, আমার উপরে একটা হামলা হইলে আমি সামাল দেওয়ার মতো লোক নাই, তখন আমার থাকতে হবে দূরে দূরে থাকতে হবে। আমি কাছে বাড়ি কাছে বেরতে পারবো না। এলাকার কিছু আওয়ামী লীগের লোক বা যে কোনো লোকে যদি কিছু করে তাইলে কিছু করা যাবে না, আমরা কিছু করতে পারবো না তখন, কারণ সেই শক্তি আমাকে নাই। আর সরকার যদি সেটা করে দিয়ে দেয় শক্তিটা, যেন আমাকে একটা কাগজপত্র দলিল করে দেওয়া যায় যে এরা শহীদ পরিবার, একবার কোনো হামলা মামলা কিছু যাতে না আসে, এইটা করে দিয়ে গেলে এটাই সরকার। আপনারা কি সরকারের কাছে এরকম কোনো দাবি জানিয়েছেন? হ্যাঁ, দাবি জানাইছি। কি বলেছে? এখন তারিখ বলার মধ্যে কি, এখন তারিখ বলছে হবে, তা কতদূর পর্যন্ত হবে এটা সঠিক বলে নেই। এটা সঠিক লিখিত একটা কাগজ পাইলে, যেমন একটা মেসেজ পাইলে বলতে পারতাম যে হ্যাঁ এই মেসেজে লেখছে যে এইভাবে আমরা তার কাছে থেকে মানে সার্বিক সহযোগিতা পাবো। যেমন পুনর্বাসন করবো, ফ্ল্যাট দিব, তা ফ্ল্যাট দিব, দেখা যাইতেছে আজকে ফ্ল্যাট দিয়েছে লেখা, পরবর্তীতে এক সরকার গেছে, পরে এদেরকে তো মানে পুনর্বাসনের কথাও রয়েছে, এদেরকে ফ্ল্যাট দেওয়ার কথা, ফ্ল্যাট দেওয়ার কথা। তবে সেই ফ্ল্যাটে উঠলাম, ওঠার পরে দেখা এক সরকার গেল, পরবর্তী সরকার এসে ধাক্কাই নামাই দেয়, এমনভাবে যাতে সরকার করে দেয় যাতে মানে এরকম কেউ যাতে ভয় না আপনাদের নামাইতে মধ্যে, পারে। এরকম ভয় আপনাদের মধ্যে কাজ করে? ভয় কাজ করে মানে হয়েছে কি, যেমন প্রথম যৌতুক আমগো খালেদা জিয়ারে তার বাড়ির থেকে, যত বসত বাড়ির থেকে বাইর করে দিয়েছে সরিফারি সরকার, তাহলে আমগো বাইর করার কোনো ব্যাপার না, আমরা তো পাবলিক। মানে আইন করা জরুরি। হ্যাঁ, এটা একটা আইন করে দিলে এটা ভালো হইতো। আর এমনি শহীদ হিসেবে তো সে গেজেটভুক্ত হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তার স্ত্রী এবং সন্তানরা তো একটা সম্মানই পায়, সম্মানী ভাতা এখন থেকে আমরা পাই নাই। কারণটা কি? কারণটা হচ্ছে এই 20 লাখ আসবো, 20 লাখের পরে তো এই সম্মানী ভাতাটা পাবো। আচ্ছা আচ্ছা, কত করে পাওয়ার কথা? পাওয়ার কথা হচ্ছে 20,000। 20,000 করে মাসে। তাহলে 20,000 টাকা পেলে অন্তত শহীদ সাজিদের যে সন্তান এবং স্ত্রী, তারা কিছুটা হলেও চলাবে, মানবিক জীবনযাপন করতে পারবে। জি হ্যাঁ, তো সেক্ষেত্রে সমাজের অন্য মানুষরা কোন দৃষ্টিতে দেখে? সমাজের অন্য মানুষেরা সান্ত্বনা দেয়, অথচ আছে না যে এই মেয়েটা অসহায় পড়ে রয়েছে, তারা কিছু আর্থিক সহযোগিতা করে, এইটা এখন থেকে কেউই দেয় নাই। শহীদ সাজিদের বাচ্চা এবং স্ত্রী থাকার মতো কোনো ঘর নেই? না, ঘর নেই আমাদের। আপনারা কি ভাড়ায় থাকেন? ভাড়া থাকি। ওই দেশে যদি কোনো লোক যায় আগে ফোন দিয়া জানাইলে আমরা বাড়িতে যাই, পুষি, ভাইয়ের ঘরে থাকি। ভাইয়ের ঘরে? নিজের বাড়ি নেই? নিজের ঘর নেই, জায়গা। এই যে শহীদ সাজিদদের মতো যে শহীদ হয়েছে, তারা তো একটা সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছে, বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে, ভেদাভেদ থাকবে না, যেখানে নির্যাতন নিপীড়ন থাকবে না, মানুষ সুখে শান্তিতে থাকবে, এরকম তো একটি বাংলাদেশ দেখতে চেয়েছে। আপনি শহীদ পিতা, আপনার সন্তান এই সুন্দর একটা সময়ের জন্য নিজের জীবনকে রাজপথে বিলিয়ে দিয়েছে। শহীদ পিতা হিসেবে আপনি কি দেখেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন বা কোনো পরিবর্তন দেখেন কিনা, যে তারা ভালো বাংলাদেশ বানানোর জন্য, সুন্দর বাংলাদেশ বানানোর জন্য চেষ্টা করছে, এরকম কোনো পরিবর্তন দেখেন তাদের মধ্যে? এটা ইলেকশন হওয়ার পরে বলা যাবে রাজনৈতিক দল কোনটা থাকে কোনটা যায়। তারপর হয়েছে কি, নিজেদের মধ্যে যদি তারা যদি একজনের নামে আরেকজনের বিরুদ্ধে একটা কথা বলে, তখন তার হেটার দেশ পরিচালনা হইল, এর নামে যদি বদনাম করে, তাহলে তো আর এটা রাজনীতি হইল না। সেটা কি বলছে? সেটি হচ্ছে, সেটাই হয়েছে বেশি। কারণ কে ওই দলের নামে এই দলে বদনাম করে, ওই দলের নামে এই দলে বদনাম করে, বদনাম না করে একতাবদ্ধ হইয়া, শহীদরা তো ঐক্যবদ্ধ করার জন্য শহীদ হয়েছে। তোমরা ঐক্যবদ্ধ করিয়া একবারে নির্বাচন দিয়া যে জিতবো সেই পাইব। আর শহীদের স্বীকৃতি যেন সবাই দেয়, যে সরকারি ক্ষমতা আসুক, মানে যে দলই থাকুক, যে দলই ক্ষমতা থাকুক, শহীদের যেন শহীদের স্বীকৃতি দেয়, এটাই আমার আবেদন। তাদের প্রতি যেন সেই সম্মানটুকু রাখে, সেই সম্মানটুকু, এবং শহীদদের সন্তানেরা যেন কষ্ট না পায়। শহীদরা তাদের সন্তানদেরকে রেখে গেছেন আমাদের জন্য, আমরা যেন শহীদ সন্তানদের অভিভাবক হই। আমরা অভিভাবক, যেমন আমি এখন বর্তমানে আমার নাতির গার্জিয়ান, এখন আমি মারা গেলে আমার নাতি যে লেখাপড়া করব, তাদের সেই ব্যবস্থা যেন একটু কইরা দেয়। কে নেবে তার দায়িত্ব? যেই সরকার ক্ষমতা আসবে সেই সরকারই তাদের জন্য, শহীদ পরিবারের যে মানে এটা অবশিষ্টদের রাষ্ট্রীয় তাকে যেন একটা প্রতিশ্রুতি দেয়, যাতে মানে তারা লেখাপড়া করে শিক্ষায় শিক্ষিত করে মানুষ হইতে পারে, যেমন দেশে তারাও যেন ভবিষ্যৎ উজ্জ্বল হইতে পারে।
তাহলে আমি মরে গেলে তো আমার নাতির লেখাপড়া করতে কোনো তো লোক থাকে না। এবং এই যে ভয়ের কথা বললেন যে কে কোন দিক দিয়ে মেরে দেয়, এই ভয়ের কথা, এই ভয় যেন না থাকে, হ্যাঁ। অন্তত শহীদ পরিবার যেন শহীদ এই পরিবার যেন সুরক্ষাটুকু পায়। সুরক্ষাটুকু পায়, এটুকুই আমার আকুল আবেদন। আচ্ছা, আর কোনো কিছু বলার আছে আপনার? আর যদি সরকার যদি অনুদান হিসাবে আমার নাতির জন্য একটা যেমন ভাতার কার্ড দেয়, তারপর মনে করেন কিছু গ্রামে থেকে চাল ডাল দেয়, এমনি যদি আমার নাতির বৌমার তাদের দিকে একটু সুনজরে তাকায়, তাইলেই আমার সংসার সুখী হবে। বাবা হিসেবে আপনার কিছু চাওয়ার নেই? আমি যদি না খাইয়ে যাই আমি কয়দিন বাঁচব, আমার নাতি যেন ভবিষ্যতে খাইয়ে যাইতে পারে, আমার চিন্তা নেই। মানে শহীদ সাজিদের সন্তান সাজিদের সন্তান যেন না খেয়ে থাকে, না খাইয়া যাতে না থাকে, এটাই আমার আকেল আবেদন। ধন্যবাদ আপনাকে সুলতান হাওলাদার। আমরা শেষ করছি। আমরা নিশ্চয়ই বিশ্বাস করি এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা সমাজের সকল স্তরের মানুষ যারা রয়েছেন, রাজনৈতিক দলের যারা নেতৃত্ব রয়েছেন এবং পরবর্তী এখন যে সরকার আছে, পরবর্তীতে যে সরকার আসবে, তাদের সবার প্রতি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আহ্বান রেখে গেলাম, কোনো শহীদ পরিবার যেন অনিরাপদ না থাকে, শহীদের সন্তানেরা যেন কষ্ট না পায়। কারণ এই শহীদদের রক্তের উপর দিয়েই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছি। সাহস আমরা পেয়েছি, সেই সাহস জুগিয়েছে শহীদদের লাল রক্ত। সেই রক্তের প্রতি যেন আমরা শ্রদ্ধা সম্মানটুকু রাখি, সেটা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সে আহ্বান সবার প্রতি রাখলাম। আপনাকে ধন্যবাদ সুলতান হাওলাদার। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। শহীদ সাজিদ হাওলাদার কোনো চাকরি প্রার্থী ছিলেন না, তবে দেশ থেকে বৈষম্য দূর করার স্বপ্ন ছিল তার বুকে। হাসিনার গুম, খুন আর লুটপাটের রাজত্বে ভেতরে ভেতরে হয়তো তিনিও হয়ে ওঠেন বিপ্লবী। তাই তো ২৪-এর গণ আন্দোলনে তিনি সক্রিয় থেকে ভূমিকা রাখেন হাসিনা বিতাড়নে। তবে বিজয়ের দিনও মরণ কামড় দিতে ছাড়েনি ফ্যাসিস্ট বাহিনী। তাই তো পুলিশের গুলিতে অকালেই চলে যেতে হলো এই অদম্য যুবককে। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironer.স্মৃতি.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।